একদিকে হচ্ছে মেইন স্ট্রিমের কাজ মানে ওটিটির কাজ বলি, টিভি মিডিয়ার কাজ বলি, আবার অন্যদিকে নিজের থিয়েটারের কাজ। তো এটা কখনো কখনো যে সময় পেয়ে ওঠা হয় না, রিহার্সালের জন্য তো অনেক টাইম দিতে হয়, দলের কল থাকলে সেখানে যেতে হয়, সেটা কি সমস্যা তৈরি করে কখনো কখনো? অনেক সমস্যা তৈরি করে, কারণ নাটক বা থিয়েটার মানে আমাদের যেটা মঞ্চ নাটক, সেই মঞ্চ নাটকে তো আমি পয়সা প্রাপ্ত হচ্ছি না বা পয়সা দিতে হচ্ছে না, আর্থিক কোনো বিনিময় নেই, কোনো বিনিময় নেই, বরং নিজের পকেট থেকে টাকা দিতে হয়, পকেট থেকে টাকা খরচ করেই করতে হয়, যেতে হয়। কিন্তু টিভি নাটক করলে তো আমি সেখান থেকে একটা পয়সা প্রাপ্ত হচ্ছি, একটা প্রাপ্তিযোগ ঘটছে। কিন্তু সমস্যা হচ্ছে কমিটমেন্ট। যেহেতু আগে কমিটমেন্ট দেয়া বা আমার দলের শোটা কনফার্ম যে 24 তারিখেই হবে কি 12 তারিখেই হবে, যখন ডেটটা কনফার্ম হয়ে যায় তখন তো আমি ওই দিন চাইলেও শ্যুট ফেলতে পারছি না, আর শো এর আগে 2 দিন 3 দিন রিহার্সালও করতে হয়। তো ওই টাইমটাও কোনো নিয়মিতভাবে তখন দলের সময় দিতে হয়। হ্যাঁ, তখন দলে সময় দিতে হয়। এটা একটা এরকম কখনো হয়েছে কিনা যে শো আছে, শোতে আপনি হয়তো লেট করে পৌঁছেছেন বা কিছুটা দেরি হয়ে গেছে, এরকম কখনো হয়েছে? না, এটা কখনো হয়নি, কারণ আমি ওই দিন শ্যুট রাখবই না বা রাখতে কোনো কাজই রাখা হয় না। না না না, ওটা কোনোদিন কাজেই রাখা যাবে না। দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরীর কাছে। ভাই, যখন ব্যস্ত থাকেন তখন তো আসলে খুব ভালো থাকা হয়, কিন্তু এই যে অবসর একেবারেই পেয়ে ওঠা হয় না, সেটা কখনো কখনো মন খারাপের কারণ হয় কিনা বা চাপের কারণ হয় কিনা? মন খারাপের কারণ হয়, এবং কখনো কখনো মনে হয় যে এই সময়টা যদি একটু নিজেকে দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। নিজের জন্য একটু সময় পেলে সে সময়টাতে কি করেন? নিজের জন্য সময় পেলে আমি আমার মেয়েদের সাথে খেলা করি, আচ্ছা, ওদের সময় দিই, পরিবারকে সময় দিই, যেটা টানা শুটিংয়ের কারণে দেয়া হয় না। একটু বই পড়তে পছন্দ করি, আমি সিরিজ দেখি, মুভি দেখি। এই পালাকারের সাথে আপনি আছেন অনেকগুলো বছর, প্রায় 24 বছর হয়ে গেল। তো এখন পালাকারের সাথে নতুন কোনো প্রযোজনার সাথে যুক্ত হলেন কিনা? আমাদের একদম রিসেন্ট যে প্রযোজনাগুলো চলছে, উজানে মৃত্যু, তারপর ডাকঘর, খুব সম্প্রতি যোগ হয়েছে মহাশ্বেতা দেবীর 1084 মা। আচ্ছা, এটা নতুন যুক্ত হয়েছে এবং এটা খুব ভালো একটি কাজ। হ্যাঁ হ্যাঁ। এটা সবাই কতদিন হলো এটার সাথে রিহার্সাল করছেন? এইটা রিহার্সাল হয়েছে প্রায় 4 মাসের মতো, এবং খুব সম্প্রতি এসেছে কাজটা। আমার মনে হয় এটা দেখলে সবার ভালো লাগবে। এটার গল্পটা কেমন বা প্লটটা যদি জানতে চাই? আন্দোলনটা তো বর্তমানের প্রেক্ষাপটের উপরে অনেকটাই মিলে যায়, বর্তমান প্রেক্ষাপটের সাথে সমসাময়িক আর কি। সমসাময়িক, যে এখানে দেখা যায় যে একটি আন্দোলনরত ছেলে মারা গেছেন, যার নাম্বার হচ্ছে 1084, এবং এর ডেড বডি কেউ নিতে আসছে না। আচ্ছা। এবং তার বাবা সরকারি দলের লোক এবং রাজনীতিও করেন সরকারি দলের, তিনি মেনে নিতে পারছেন না যে তার ছেলে বিপক্ষ দলের ছাত্র আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। তো তিনি ডেড বডি ক্লেম করছেন না, নিতে যাচ্ছেন না, কিন্তু মায়ের মতো মানছে না, মা নিতে গেছে। তো মায়ের সাথে ছেলের কথোপকথন হয়। আচ্ছা, এই কনভারসেশনের মধ্য দিয়ে এই গল্পটা এগিয়ে যায়। এখানে আপনার চরিত্রটা কি? আমি এই নাটকটায় অভিনয় এখন পর্যন্ত করছি না, আমার দল এটা করছে। আমি সামনে যুক্ত হব ডোম চরিত্রে। আচ্ছা, ডোম চরিত্রে। এখানে একটি ডোম চরিত্র আছে যে আসলে বাচ্চাটাকে, মানে এই যুবকটিকে কাটে, লাশ কাটা করে, এবং ডোম নিজেই এই কথোপকথনের মধ্যে ঢুকে যায়। বাহ, দারুণ একটি কনসেপ্ট। এখন পর্যন্ত আপনি পালাকারের কোন কোন প্রযোজনার সাথে যুক্ত হয়েছেন? আগেও যখন করেছি বা এখন করেছি, দুটো মিলিয়েই বলি, মানে মাঝখানে আমার একটা গ্যাপ ছিল পালাকারে। হ্যাঁ। আমি আগে করেছি প্রজেক্ট 100+, তারপর করেছি টাইমস্কোপ, তারপর ডাকঘর করেছি, এখন উজানে মৃত্যু চলছে। 1084 মাথায় আমি যুক্ত হব, এখনো হয়নি। আগে মানগুলা করেছি, তারপরে 52 বছর 53 গুলি। আমাদের দলের অনেক প্রযোজনাই আছে যেগুলোতে আমি যুক্ত ছিলাম। আচ্ছা, একদিকে হচ্ছে মেইন স্ট্রিমের কাজ মানে ওটিটির কাজ বলি, টিভি মিডিয়ার কাজ বলি, আবার অন্যদিকে নিজের থিয়েটারের কাজ। তো এটা কখনো কখনো যে সময় পেয়ে ওঠা হয় না, রিহার্সালের জন্য তো অনেক টাইম দিতে হয়, দলের কল থাকলে সেখানে যেতে হয়, সেটা কি সমস্যা তৈরি করে কখনো কখনো? অনেক সমস্যা তৈরি করে, কারণ নাটক বা থিয়েটার মানে আমাদের যেটা মঞ্চ নাটক, সেই মঞ্চ নাটকে তো আমি পয়সা প্রাপ্ত হচ্ছি না বা পয়সা দিতে হচ্ছে না, আর্থিক কোনো বিনিময় নেই, কোনো বিনিময় নেই, বরং নিজের পকেট থেকে টাকা দিতে হয়, পকেট থেকে টাকা খরচ করেই করতে হয়, যেতে হয়। কিন্তু টিভি নাটক করলে তো আমি সেখান থেকে একটা পয়সা প্রাপ্ত হচ্ছি, একটা প্রাপ্তিযোগ ঘটছে। কিন্তু সমস্যা হচ্ছে কমিটমেন্ট। যেহেতু আগে কমিটমেন্ট দেয়া বা আমার দলের শোটা কনফার্ম যে 24 তারিখেই হবে কি 12 তারিখেই হবে, যখন ডেটটা কনফার্ম হয়ে যায় তখন তো আমি ওই দিন চাইলেও শ্যুট ফেলতে পারছি না, আর শো এর আগে 2 দিন 3 দিন রিহার্সালও করতে হয়। তো ওই টাইমটাও কোনো নিয়মিতভাবে তখন দলের সময় দিতে হয়। হ্যাঁ, তখন দলে সময় দিতে হয়। এটা একটা এরকম কখনো হয়েছে কিনা যে শো আছে, শোতে আপনি হয়তো লেট করে পৌঁছেছেন
বা কিছুটা দেরি হয়ে গেছে, এরকম কখনো হয়েছে? না, এটা কখনো হয়নি, কারণ আমি ওই দিন শ্যুট রাখবই না বা আচ্ছা, রাখতে কোনো কাজই রাখা হয় না না ওদিন? না না, ওটা কোনোদিন কাজেই রাখা যাবে না। সম্প্রতি প্রেসার কুকার রিলিজ হলো এবং দর্শকদের সাড়া খুবই ভালো, তো সেই জায়গা থেকে আসলে কেমন লাগছে, কি মনে হচ্ছে? সাড়া তো অনেক পেয়েছি, কিন্তু আমি যখন হলে গিয়ে দেখেছিলাম, আমি সৌভাগ্য বলবো বা দুর্ভাগ্য বলবো, আমি অনেক গালি খেয়েছি। আমি এখানে একটি নেগেটিভ চরিত্র করি, এতদিন হয়ে গেছে, এখন গল্পটা বললে হয়তো স্টোরি স্পয়েল হবে না। আমি নাজিফা তুষির বড় ভাই চরিত্রটা করি, যার বাসায় থাকি এবং কৌশলে একটা সময় এই লোকটা এই ছোট বোনের সম্পত্তিটা মেরে দেয়। জি। তো এই চরিত্রটা মানে যখন আমি হলের ভিতরে বসে আছি, আমি শুনছিলাম মানুষের গালাগালি, এবং হাফ টাইমের পরে যখন দর্শক আমায় দেখতে পারে, মানে কি বলবে বুঝতে পারছে না, প্রশংসা করবে না গালি দিবে, হ্যাঁ, কিন্তু ছবি তুলেছে অনেক মানুষ। মানে নাটকের যখন দেখে সেটার রিপারকাশন একরকম, রেসপন্স একরকম, আর সিনেমার রেসপন্সটা একদম আলাদা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো এই গালি খেতে কেমন লাগলো? ভালো লাগলো নাকি মন খারাপ হলো? এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি এবং আমি এনজয় করেছি। আপনার ফ্যামিলির মানুষজন যখন দেখে যে আপনি এত নেগেটিভ ক্যারেক্টারে কাজ করেন, সেটাতে তাদের রিয়াকশনটা কি থাকে? তারা কি আপনাকে মানা করে নাকি অ্যাপ্রিশিয়েট করে? কপাল ভালো যে আমার স্ত্রী এগুলো বুঝতে পারেন যে আমি একটি চরিত্রই করছি। বা বিলোপ নাটকে যখন আমার মেজেবেনকে ধর্ষণ করতে হয়, বা নিঃশ্বাস ওয়েব ফিল্মে যখন সাফা কবিরকে ধর্ষণ করতে হচ্ছে, এরকম ভয়ানক সব অভিজ্ঞতা আছে। জানুয়ারে যখন বাচ্চাটাকে আমি তুলে নিয়ে যাচ্ছি ধর্ষণের জন্য, এরকম আজব আজব চরিত্র করতে হয়েছে। যখন আমি কতটুকু সুচারুভাবে করতে পারছি, ওই গ্রেসেরটা কতটুকু আমি ফুটাতে পারছি, সেটা বড় কথা। তো আমার পরিবার এটা জানে বা বোঝে যে সে তো একটু অভিনয় করছে, আমি এটা চেষ্টা করি কতটুকু বাস্তবসম্মতভাবে সেটা ফুটিয়ে তোলা যায়। আচ্ছা, জানোয়ার একটি গল্প আছে যে যেখানে আপনি বলছিলেন যে বাচ্চাটিকে যখন তুলে নিয়ে যাচ্ছেন তখন আপনার দুই বোন একসাথে বসে দেখছিলেন, সেই গল্পটি একটু শুনবো। এই ঘটনাটা হচ্ছে যে যখন জানোয়ার সিনেমাটা আসলো 2021-এর ফেব্রুয়ারিতে, তখন চারপাশে খুব সাড়া পড়ে গেল। তো আমি বললাম যে আচ্ছা, আমার দুটো কাছের মানুষকে দেখে, আমার ছোটো বোন আর আমার স্ত্রীর বড় বোন, তাদেরকে দেখাতে চাইলাম। আমার স্ত্রী দেখবে না, কারণ ইনি ভায়োলেন্স নিতে পারে না। আমি বললাম আচ্ছা, এনাদেরকে একটু দেখাই। তো আমি পর্দার আড়াল থেকে একটু দেখছিলাম যে তাদের রিয়াকশন কি। যখন ওই জায়গাগুলো আসলো, যখন 5 জন ডাকাতে, তো একটা সত্য ঘটনা অবলম্বনে, গাজীপুরের সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছিল। তো যখন ওই জায়গাটা আসে, এত ভয়ানক, এত ফেরোসাস যে তারা গালি দিয়ে দিয়েছিল। যখন আমি বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছি, গালি দিয়ে তাদের পরক্ষণে মনে হচ্ছে তো আমাদের ভাই গালি দিয়ে ফেলেছে। তো আমার কাছে তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা একটা কমপ্লিমেন্ট যে আমি সঠিকভাবে করতে পেরেছি। আমাকে দেখে পুরো সিনেমার কোথাও মনে হয়নি ফরাদ লিমন, পুরো সিনেমায় মনে হচ্ছে একটা ভ্যান চালক, একটা ডাকাত। নিজের কাজগুলো নিজে দেখবার সময় পান না? একদমই সময় হয় না। তাহলে মানে নিজেকে ইমপ্রুভ করবার জায়গাটা আপনি কিভাবে? নিজেকে দেখে ইমপ্রুভ করার কিছু নাই, কারণ আমি নিজেকে তো তৈরি করছি থিয়েটারে বা তৈরি করেছি। তো আমার আসলে নিজেকে দেখে আর কি চেঞ্জ করব বা কি আপগ্রেড করব? আমি তো নিজেকে প্রতিনিয়ত যাচাই করছি। তো আমি মনে করি যে ভালো কাজ দেখাটা বেটার। আমি ওই কাজটা তো আমি ইনভলভই ছিলাম, এটা আমি শুট প্রক্রিয়াটা দেখেছি, আমি ডাবিং প্রক্রিয়া দেখেছি। আচ্ছা, তো ওইটার চেয়ে বেটার আমি একটা বাইরের সিনেমা দেখি বা সিরিজ দেখি, ওই টাইমটা আমার ওটা বেশি মনে হয় আমার নিজের জন্য বেশি উপকারী। অবশ্যই বই পড়লে কি হয়, কল্পনার শক্তি অনেক বেশি প্রখর হয় মানুষের, সেটা থিয়েটারও কাজে লাগে, অভিনয়ও কাজে লাগে। এটা কখনো ফিল করেছেন কিনা, রিয়েলাইজ করেছেন কিনা যে আমার বই পড়বার প্রতি যে ঝোঁকটা, সেটা আমাকে যে কোনো ক্যারেক্টার বিল্ড আপ করতে অনেক হেল্প করছে? বই একটা ইলিউশন ক্রিয়েট করে আপনার ভিতরে, কারণ আপনি যখন একটা সিনেমা দেখছেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা মাঝি, এটা জাদুকর, সব কিছু দেখতে পাচ্ছেন। আর বই পড়ে আপনি কল্পনায় দাঁড় করে নিচ্ছেন। আপনাকে ভিজুয়ালি যা দেখানো হচ্ছে, আপনি ততটুকুই দেখছেন যেটা আপনাকে দেখানো হচ্ছে। এখানে জাদুকরের যদি মাথা ভর্তি চুল থাকে তো চুল আছে, যদি টাক থাকে তো টাক থাকে, পরিচালক আপনাকে যেভাবে দেখাচ্ছে। কিন্তু যখন আপনি বই পড়ছেন, আপনি কিন্তু আপনার মতো তৈরি করে নিচ্ছেন। কল্পনার একটা স্বাধীনতা থাকে, আপনার কল্পনার স্বাধীনতা আছে, ওই স্বাধীনতার উপর ভর করে আপনি অনেক কিছু ক্রিয়েট করে নিচ্ছেন। ওটা অনেক বেশি শক্তিশালী। এই জন্য সারা পৃথিবীতে পাঠ্য সাহিত্যকে অনেক বেশি বড় শক্তিশালী মাধ্যম বলা হয় বা ধরা হয়। আপনি এখন পর্যন্ত তো অনেক অ্যাক্টিং করেছেন অনেকের সাথে, মানে সহশিল্পী হিসেবে অনেককেই পেয়েছেন, মানে কোনো সহশিল্পীর সাথে কাজ করতে গিয়ে নার্ভাস ফিল করেছেন, এমনটা কখনো হয়েছে কিনা? আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, এটার একটা কারণ আছে।
কারণ যেহেতু আমি মিডিয়াতে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমি পিছনে অনেকদিন কাজ করেছি। আমি সহকারী পরিচালক ছিলাম সুমন আনোয়ারের, আমি লেখালেখিও করেছি, দীর্ঘদিন টিভি নাটক লিখেছি। তো যাদের সাথে আমি কাজ করতে গেছি, আমার প্রথম নাটক ছিল পাঞ্জাবিওয়ালা। তো সেইখানে ফজলুর রহমান বাবু ছিলেন, জয় হাসান ছিলেন, তারা আমার লেখা নাটকে আগে অভিনয় করেছেন, সেটা তাদের সাথে কথা হয়েছে, আমার দেখা হয়েছে। তো তাদের সাথে পরিচয়টা আমার অনেক আগের। তো সেই জায়গায় আমার আলাদা করে কোনো ফিল কাজ করেনি যে আমি তাদের সাথে অ্যাক্টিং করছি এত বড় তারকার তারা সাথে এত বড় স্ক্রিন শেয়ার তারকা। করছি, আমার এটা কখনোই মনে হয়নি। হ্যাঁ, আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কাজ করলে হয়তো নার্ভাস ফিল করতাম, এবং একটা সুযোগ এসেছিল। আমার লেখা একটি নাটক তৃতীয় নয়নে আমার অভিনয় করার কথা ছিল, কিন্তু আমার নিজেরই আমার চরিত্রটা পছন্দ হয়নি। পরিচালক আমাকে যেই চরিত্র দিতে চেয়েছে, আমি বলছিলাম আমি এটা করবো না, আমি ওইটা করবো। আমাকে এটা দেয়নি, আমি বললাম আমি অভিনয় করবো না। ওইটা করলে হয়তো ফরিদি ভাইয়ের সাথে একটা হলেও অভিনয় থাকতো। মাইসেলফ, অ্যালেন স্বপন, জানোয়ার, প্রেসার কুকার, মানে সবকিছুতে আপনার যে নেগেটিভ রোলগুলো, এই নেগেটিভ রোলগুলো আসলে পোট্রে করবার জন্য আপনার নিজের প্রিপারেশনটা কেমন থাকে, কিভাবে নিজেকে রেডি করেন? প্রথমে আগে যখন আমাকে ক্যারেক্টারটা দেয়া হয়, যেহেতু আমি ব্যক্তিগতভাবে খুবই ইতিবাচক একজন মানুষ, তো একটা নেতিবাচক চরিত্র তৈরির প্রস্তুতিটা তো একটু আলাদাই হবে, এটা স্বাভাবিক। তো ও কেন এইভাবে কথা বলছে, কেন এইভাবে ভাবছে, ও কি কারণে এইরকম আচরণ করছে, ওইটার গ্রাফটা আমি তৈরি করার চেষ্টা করি। আগে ইনার লাইনটা তৈরি করি, একদম ভেতরের ওর কিছু প্রশ্ন উত্তর ওগুলো আমি নিজে তৈরি করি। দেন আউটার লাইনটা তৈরি করি যে ও শার্টটা পরলে কীভাবে পড়ছে, পাঞ্জাবি পরলে কীভাবে পড়ছে, চুলগুলো কীভাবে রাখছে। তো আউটার লুকটা পরে দিই, আগে ইনার ক্যারেক্টারের ইনারাইজেশন যেই ইয়েটা, ইনার ফিলিংসটা, ওটাকে ক্রিয়েট করি। দেন ধীরে ধীরে দাঁড়িয়ে যায়, বাকিটা তো সেটের ডিরেক্টর আছেই, তিনি বলতে থাকেন। ওটিটির যে কন্টেন্টগুলো এবং টেলিভিশন মিডিয়ার সিঙ্গেল ফিকশনের যে কন্টেন্ট টোটালি ডিফারেন্ট, দর্শকও আলাদা, রেসপন্সটা পাওয়ার ক্ষেত্রে কি আলাদা পান কিনা? অবশ্যই, কারণ মাইসেলফ, অ্যালেন স্বপন যখন করেছিলাম 1 এবং 2 সিজন, ওইখানে অনেক স্বাধীনতা ছিল, একদম আলাদা ডিফারেন্ট একটা ক্যারেক্টার। ও ইয়াবা খাচ্ছে, ও ভয়ানক রকমের উগ্র, ও এই ধরনের একটা চরিত্র, ড্রাগ এডিক্ট, আবার মানে মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করছে কিন্তু ড্রাগ এডিক্ট। ওর যে ম্যানারিজমগুলো, ওর যে অ্যাক্টিভিটিগুলো, এটাই তো আলাদা, টোটাল আলাদা। তো এই জায়গায় ওই চরিত্রটার যে প্রিপারেশনটা, সেটাও আলাদা রকমই ছিল, রেসপন্সও আলাদা রকম ছিল। মানুষ যখন দেখেছে, বলেছে, এখনও আমাকে মানুষজন মাইসেলফ, অ্যালেন স্বপনের জন্য প্রশংসা করে বা বলে যে ওটা একদম আলাদা লেগেছে তাদের কাছে, খুবই ভয়ানক লেগেছে। আমি এগুলো এনজয় করি। কোন একটি চরিত্র যখন দর্শক প্রিয়তা পায়, তখন সে ধরনের চরিত্রের জন্য বেশি অফার আসতে থাকে। আপনার ক্ষেত্রে এমনটা হচ্ছে কিনা? হ্যাঁ, এইটা একটু বলা যায়, যেমন মানে অনেক বেশি হয়নি, তবে কিছুটা হয়েছে। যেমন জানোয়ারটা যখন আসলো, জানোয়ার অনেক বেশি ভয়ানক একটা গ্রে শেডের ক্যারেক্টার ছিল। জানোয়ারের পরে বিলোপের অফার আসলো নাটক, অনেকগুলো নাটকে তখন দেখলাম যে আগে যেহেতু একরকম ক্যারেক্টারে ডাকা হতো, হঠাৎ করে একটু ভ্যারাইটি আসলো। এবার একটু গ্রে শেডের ক্যারেক্টার, হয়তো ও উগ্র, হয়তো ছিনতাই করছে, অথবা দেখা গেল যে মার্ডার করছে, একটু মানে চেঞ্জ হয়ে গেল, নেগেটিভ ক্যারেক্টারগুলো বেশি আসা শুরু হলো। মানে এই ধরনের কাজ পরে দেখা গেল যে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত চলছে, যে প্রচুর নেগেটিভ ক্যারেক্টারে ডাক পড়ে। তাহলে সেটা কি তখন অ্যাকসেপ্ট করেন নাকি রিজেক্ট করেন? না, আমি অ্যাকসেপ্ট করি, একটু চেষ্টা করি যেন আগেরটার সাথে মিলে না যায়, একটু যেন আলাদা হয়। কিন্তু যখন আপনি প্রফেশনালি আসলে অভিনয় শিল্পী হিসেবে কাজ করছেন, তখন রিজেকশন করবার জায়গাটা কিন্তু অনেকটা কমে যায়, লিমিটেশনস তৈরি হয়, কারণ এখানে আর্থিক একটা ব্যাপার জড়িত থাকে। তো সেটা ম্যানেজ কিভাবে করেন? আরও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে যদি আজকে আমি একজনকে না করে দিচ্ছি, দেখা গেলো সেই পরিচালক হয়তো আমাকে সেকেন্ড টাইম আর ডাকবে না, বা ডাকে না। এরকম অনেকবার আমার সাথেই হয়েছে যে ও না করেছে, তার মানে ওর তো নাকুচু হয়ে গেছে, ওর তো এখন অহংকার হয়েছে, ভাব হয়েছে, এটা ইগোইস্টিক্যাল জায়গা চলে আসে, ভাবে এরকম। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আমি করব না মানে করব না, আমার পছন্দ হয়নি। আচ্ছা, এখানে তো শুধুমাত্র আর্থিক ব্যাপারটাই মানে যুক্ত না, আরো অনেক কিছু যুক্ত থাকে, কনসিকুয়েন্সেস থাকে অনেক কিছু। তো সবকিছু মিলিয়ে যদি না বলি তো না, সেটা যে কারণে যে কোনোভাবেই হোক না কেন। এত কন্টেন্টের ভিড়ে কি কন্টেন্ট নিয়ে নাটক লিখবেন, এটা আসলে কিভাবে ডিসাইড করেন? আমাদের নাটকের যে জায়গাটা, নাটকের জায়গায় এখনো খুব বেশি এক্সপেরিমেন্ট হয় না। আমাদের এখানে হচ্ছে যেদিকে স্রোত যায় সেদিকেই আমাদের ইন্ডাস্ট্রি বইতে থাকে। যদি কখনো দেখা গেল একটা কমেডি গল্প ভালো চলছে, তো বেশ কিছুদিন ধরে দেখা গেল একটা কমেডির চল চলছে, সবাই কমেডি বানাতে থাকে। আবার হঠাৎ করে যখন দেখা গেল যে একটা পরিবারের গল্প হয়েছে, একটা পরিবারের গল্প ভালো বলেছে, তো পরিবার কেন্দ্রিক গল্প বানিয়েছে, হয়তো বড় ছেলে, এরপর ছোট ছেলে, মেজো ছেলে, সব ছেলে সিরিয়ালে চলছে। খুব সত্যি একটি কথা, তো মানে একটা ধারা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আলাদা করে এখানে খুব বেশি ভেরিয়েশন নেই আমাদের ইন্ডাস্ট্রিতে।
নাটক ইন্ডাস্ট্রিতে। নাটক লিখছেন, আবার নিজে অভিনয় করছেন, নির্দেশনা দেবার কখনো ইচ্ছে আছে কিনা? পরিচালকের সিটে নিজেকে দেখা, এরকম কোনো স্বপ্ন আছে? আমি টিভি নাটক পরিচালনা করেছি বেশ কয়েকটি, যেগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলোতে প্রচারিত হয়ে গেছে। আচ্ছা। আর মঞ্চের কথা যদি বলেন তাহলে একটি করেছি, সেটা খুব বড় মাপের নয়, একটি প্রাইভেট ভার্সিটিতে আমার একটি ড্রামা অ্যান্ড পোয়েট্রি ক্লাবে আমার একটি আছে, নির্দেশনার কাজ আছে। শুভ প্রত্যাশা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলবার থাকে। বিনোদন পিয়াসী যারা মানুষজন আছেন, আপনারা সুস্থ ধারার বিনোদনগুলো গ্রহণ করবেন। অসুস্থ বিনোদন আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা অসুস্থ বা কোনটা আমাদের সমাজের সাথে যায় না, সাংঘর্ষিক, সেই কন্টেন্টগুলো আমরা অ্যাভয়েড করলেই হয়ে যায়। আমরা যদি ভালো কাজগুলো নিয়ে নিই, তাহলে আমরা যারা বিনোদন শ্রমিক আছি, বিনোদন কর্মী আছি, আমরা ভালো কাজগুলোর সাথেই যুক্ত হব। তখন আমরা চাইলেও খারাপ কাজে যুক্ত হব না। তো আপনাদের ভালোবাসাটা, আপনাদের সমর্থনটা খুব জরুরি। দর্শকদের দায়বদ্ধতা থেকে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হয়ে গেল বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাহিত্যিক ও মহীয়সী নারী হেলেন কেলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চাইতে ভালো। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।